হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5-এ যে পদার্থের গঠন নামক অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি আমরা এই ক্লাসে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা আজকের ক্লাসটি। তো দেখো, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কি কি রয়েছে। তো এখানে রয়েছে ব্যাগ, বেলুন, বই খাতা, রাবার, ইরেজার, পেন, পেন্সিল এবং জলের বোতল, এবং এখানে রয়েছে একটি বল। তো দেখো এখানে কি বলেছে, বলা হয়েছে আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি, সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানবো। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কি ভূমিকা রাখতে পারি সে সম্পর্কে জানবো। তো দেখো, প্রথমেই আমাদেরকে বলেছে পরমাণু ও অণুর ধারণা সম্পর্কে। তো দেখো এখানে বলেছে পদার্থকে বিভাজন করলে কি পাওয়া যায়। তো এর জন্য আমাদেরকে একটি কাজ দিয়েছে। তো চলো, এই কাজটি হলো একখণ্ড চক গুঁড়া করে অণু সম্পর্কে ধারণা গঠন। তো এর জন্য যা যা করতে হবে তা হলো, একটি চক নেই, সেটিকে দুই ভাগ করি, সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর সাথে দেই, সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে দুই ভাগ করি, এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়া করি, মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। নিচের প্রশ্নটি নিয়ে ভাবি। তো দেখো এখানে মূলত যা বলেছে, প্রথমে আমরা একটি চক নেব। তো এই চকটিকে আমরা আলাদা আলাদা করে দুই ভাগে ভাগ করব। এরপর এখান থেকে একটি ভাগ নিয়ে আমরা সেটিকে আরো যত ক্ষুদ্র ক্ষুদ্র পারি এভাবে ভাঙার চেষ্টা করব। তো এক পর্যায়ে এখান থেকে আমরা একটি ক্ষুদ্র অংশ নিয়ে এখানে হাতুড়ি দিয়ে সেটিকে মিহি করব। তো এখানে বলেছে দেখো, চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা কি সম্ভব? মতামত সকে লেখো। অর্থাৎ আমরা যদি এই চকের গুঁড়োকে আরো ছোট করি, তখন কিন্তু আর সেটি খালি চোখে দেখাও যাবে না, আর চকের বৈশিষ্ট্য বজায় থাকবে না। এরপরে দেখো বলেছে আমরা চকের মিহি গুঁড়োকে ভেঙে আরো ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের চেয়েও ছোট অংশ হলো অণু। অণু ও পরমাণু সম্পর্কে আরো কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। অ্যাটম শব্দটি গ্রিক শব্দ অ্যাটমস শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, অর্থাৎ এক বা একাধিক পরমাণু মিলে গঠিত হয় অণু। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাদের বলে মৌলিক পদার্থ বা মৌল। কোনো কোনো মৌলের অণুতে একটি মাত্র পরমাণু থাকে, যেমন সোডিয়াম। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে দুটি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই দুই রকমের পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। তো দেখো এখানে আমরা যে অণুটি দেখতে পাচ্ছি, সেটি হলো একটি পানির অণু। তো এই পানির অণু গঠন করতে কি কি প্রয়োজন? এই পানির অণু গঠন করতে প্রয়োজন হাইড্রোজেন এবং অক্সিজেন। তো দেখো আমরা একটি পানির অণু গঠন করতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের পরমাণু ব্যবহার করে থাকি। চিত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু এবং এটি নাইট্রোজেন পরমাণু। এবং এটি হাইড্রোজেন অণু, এটি অক্সিজেন অণু এবং এটি নাইট্রোজেন অণু। কেন এটি শুধু হাইড্রোজেন অণু, একটি অক্সিজেন অণু এবং নাইট্রোজেন অণু বলো তো? কারণ এখানে কিন্তু হাইড্রোজেন ছাড়া আর কিছুই নেই, এবং এখানে অক্সিজেন ছাড়াও কিছুই নেই, এবং এইখানে নাইট্রোজেন ছাড়া আর কোনো পরমাণুই কিন্তু নেই। সেই কারণে এটি শুধুমাত্র হাইড্রোজেনের পরমাণু, এটি অক্সিজেনের পরমাণু এবং এটি নাইট্রোজেনের পরমাণু।
তো এখানে দেখো আমাদের একটি কাজ দিয়েছে, সেটি হলো পানির অণুর চিত্র অঙ্কন করো। তো এখানে কিন্তু আমরা পানির চিত্র দেখতে পাচ্ছি। তো আমাদের পানির অণু চিত্র অঙ্কন করতে কি কি করতে হবে? অক্সিজেন পরমাণুর দুটি হাত এবং হাইড্রোজেন পরমাণুর একটি হাত আছে। এটি কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে আপাতত। কি মুখস্থ করতে হবে? যে অক্সিজেন পরমাণুর দুইটি হাত। এই দেখো এটি অক্সিজেন পরমাণু এবং এটি রয়েছে দুটি হাত, এবং হাইড্রোজেন পরমাণুর একটি হাত রয়েছে। তো দেখো এটি কিন্তু আমাদের হাইড্রোজেন পরমাণু এবং এটি রয়েছে একটি মাত্র হাত। তো অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখাই। তো এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু ভাবি এবং এটিকে আমরা যদি একটি হাইড্রোজেনের পরমাণু ভাবি, তাহলে পানির অণুর চিত্র অঙ্কন করি। তো চলো তোমাদেরকে একটি পানির অণুর চিত্র দেখিয়ে দেই। তো তোমরা এখানে কিন্তু একটি পানির অণুর চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো এটি অক্সিজেন, এবং অক্সিজেনের আমরা কয়টি হাত পড়েছিলাম? অক্সিজেনের কিন্তু দুইটি হাত। দেখো অক্সিজেন এর দুই হাত দিয়ে দুইটি হাইড্রোজেন পরমাণুকে ধরে রয়েছে, এবং হাইড্রোজেন পরমাণুর যেহেতু একটি মাত্র হাত, তাই হাইড্রোজেন পরমাণু একটি হাত দিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে। এভাবে এই হাইড্রোজেন পরমাণু একটি হাত দিয়ে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে। তো তোমরা কিন্তু পানির অণুর এমন একটি চিত্র আঁকিয়ে ফেলবে। তো দেখো এরপরে আমরা পড়ব পদার্থের গঠন সম্পর্কে। এখানে প্রথমেই বলা হয়েছে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। লোহা, অর্থাৎ লোহাকে আমরা আয়রন বলি, যেটাই লোহা সেটাই হলো আয়রন। সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি আয়রন অণুর পরমাণু সমূহ। তো দেখো এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কণাগুলো দেখতে পাচ্ছি, এইগুলোই কিন্তু মূলত আয়রন পরমাণু। দেখো এখানে কিন্তু আয়রন পরমাণু ছাড়া আর কিছুই নেই, এই কারণে কিন্তু এটি একটি মৌলিক পদার্থ। এরপরে রয়েছে দেখো কোন কোন মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। তো দেখো এখানে কিন্তু অসংখ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে, এবং এই হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এক একটি অণু গঠন করেছে। এরপরে রয়েছে কোন কোন পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন দুই রকমের পরমাণু পাওয়া যায়। তো দেখো এই যে এইগুলো কিন্তু অক্সিজেন, এবং এই সিলভার কালারের এইগুলো কিন্তু হাইড্রোজেন। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণই আলাদা। তো এখানে কিন্তু আমরা কি দেখলাম? পানির অণুসমূহ। এরপরে দেখো 3 বলেছে অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। তো আমরা কিন্তু পানির 3টি অবস্থা দেখেছি, তাই না? কি কি দেখেছি? কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। অর্থাৎ আমরা পানিকে যখন ফ্রিজে রেখে ঠান্ডা করি তখন সেটি বরফে পরিণত হয়। এরপর আমরা ফ্রিজ থেকে সেই বরফটি যখন বাইরে রেখে দেই তার কিছুক্ষণ পরে কিন্তু এই বরফটি গলে পানিতে পরিণত হয়। এরপরে এই পানিকে যখন আমরা চুলায় তাপ দিয়ে গরম করি তখন কিন্তু সেটি বায়বীয় বা গ্যাসে পরিণত হয়। অর্থাৎ তোমরা দেখবে তোমাদের বাড়িতে চুলায় যখন কোনো হাঁড়িতে পানি গরম করছে তখন সেটি জলীয় বাষ্প হয়ে মানে ধোঁয়ার আকারে সেটি উড়ে যায়। সেটাই কিন্তু মূলত পানির বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। তো আমরা ইতিমধ্যে পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল অর্থাৎ আন্তঃআণবিক বল খুবই বেশি এবং নড়াচড়া করে না। অর্থাৎ তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে, কারণ কোনো কিছু যখন একে অপরের সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে তখনই কিন্তু সেটিকে ভাঙা আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাই না? সেজন্য আমাদের যেগুলো কঠিন পদার্থ রয়েছে, অর্থাৎ আমাদের চারপাশে যেমন আমরা দেখতে পাই কাঠ এবং ইট, এগুলো কিন্তু কঠিন পদার্থ। কারণ কি?
এর আন্তঃআণবিক যে বল রয়েছে সেটি কিন্তু খুব শক্তিশালী, এজন্য কিন্তু এরা একে অপরের থেকে দূরে সরে যায় না বা নড়াচড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে, অণুগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকে না, এজন্য নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। এরপরে রয়েছে তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে, এজন্য কিন্তু তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে, তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে, ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুবই দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারিদিকে চলাচল করে, ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। তো দেখো এরপরে 4 বলেছে মিশ্রণের উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি, অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিরা, বিভিন্ন রকম মশলা সহ আরো কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর, ঠিক কিনা বলো? মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। মিশ্রণও এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। তো দেখো আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটি হলো মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিতকরণ। এর জন্য যা যা করতে হবে, আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তাদের নাম ও উপাদান সমূহ নিচে ছকে লিখে রাখি। নমুনা হিসেবে একটি পূরণ করে দেওয়া আছে। তো দেখো এখানে একটি মিশ্রণের নাম রয়েছে এবং মিশ্রণে যে যে উপাদানগুলো রয়েছে তাদের নাম রয়েছে। এখানে একটি দিয়ে দিয়েছে খাবার স্যালাইন। খাবার স্যালাইনে কি রয়েছে? রয়েছে লবণ, পানি, চিনি অথবা গুড়। তো চলো বাকি ছকগুলো আমরা পূরণ করে ফেলি। তো দেখো এখানে রয়েছে শরবত। শরবতে কি কি থাকে? লবণ, চিনি এবং পানি। এরপরে দুধ চা। এখানে কি থাকে? চা থাকে, গরুর দুধ থাকে এবং চিনি থাকে। এরপরে রয়েছে চানাচুর। চানাচুরে কি কি থাকে? বাদাম, ডাল, চিরা, মশলা ইত্যাদি থাকে। এরপরে রয়েছে লেবুর শরবত। লেবুর শরবত বানাতে কি কি প্রয়োজন? লেবু, চিনি, লবণ ও ঠান্ডা পানি। তো দেখো এখানে বলেছে মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করতে পারি। তো মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করার উপায় হলো, এখানে একটি কাজ দিয়েছে মিশ্রণের উপাদান পৃথক করা। যা যা করতে হবে, বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের উপর নেই, একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভিতরে নাড়াচাড়া করি, দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া গুঁড়া পদার্থ লেগে আছে, সেগুলোই লোহার গুঁড়া। অন্য একটি কাগজে লোহার গুঁড়োগুলো সংগ্রহ করি, কয়েকবারের চেষ্টায় লোহার গুঁড়োগুলো আলাদা করি। তোমরা কিন্তু সকলেই চুম্বক নিয়ে খেলেছো, তাই না? তো আমরা কিন্তু জানি যে চুম্বক কিন্তু লোহাকে আকর্ষণ করে। এ কারণে আমরা যখন বালু এবং লোহার গুঁড়া মিশ্রিত করে চুম্বক দিয়ে নাড়াচাড়া করব, তখন কিন্তু চুম্বকের সঙ্গে সেই লোহার গুঁড়োগুলো লেগে যাবে। এভাবে কিন্তু আমরা এবং বালুগুলো কাগজেই থেকে যাবে। এভাবে কিন্তু আমরা লোহার গুঁড়া এবং বালুকে আলাদা করতে পারি। এরপরে বলেছে এখানে লোহার চৌম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচৌম্বকীয় পদার্থ আলাদা করা হয়েছে। এভাবে চুম্বক ব্যবহার করে আমরা পানি বা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি একই রকম নয়। মিশ্রণ থেকে তার উপাদান সমূহ পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতির ব্যবহার প্রয়োজন। মিশ্রণের উপাদান পৃথকীকরণ সম্পর্কে আরো কিছু জানি। মিশ্রণে দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো কোনো মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে, এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। যেমন চিনির শরবত, এই মিশ্রণের উপাদান হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি ও চিনির অবস্থান সর্বত্রই একই থাকে, যদিও শরবতে চিনির উপস্থিতি
বোঝা যায় না, আবার কোনো কোনো মিশ্রণে প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি বা কোথাও কম, এটাকে বলে অসমসত্ব মিশ্রণ, যেমন বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ। আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি, যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে আমরা ছাঁকনি ব্যবহার করে চা থেকে চায়ের পাতাগুলো আলাদা করি। তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়ায় চিনির শরবত থেকে চিনি আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলায় থেকে যায়। কোনো উপায়ে উপাদান পৃথক করব, উপাদানের বৈশিষ্ট্যের উপর তা নির্ভর করে। বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। এরপরে দেখো ৫ বলেছে বস্তুর অর্থাৎ পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার শব্দের অর্থ হলো তুমি কোনো একটি জিনিসকে আগে ব্যবহার করেছো এবং সেই ব্যবহারকৃত জিনিসকে তোমরা ফেলে না দিয়ে সেটিকে আবার ব্যবহার করছো, এটিকেই মূলত বলে পুনর্ব্যবহার। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসে রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছে সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তো এখানে বলেছে বস্তুর অর্থাৎ পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহারে আমরা কি করতে পারি। তো এখানে একটি কাজ দিয়েছে, ফেলে দেওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করি। এর জন্য যা যা করতে হবে, বাসায় ও বিদ্যালয়ে ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলোর একটি তালিকা তৈরি করি। তালিকার জিনিসগুলো কি দিয়ে তৈরি এবং এগুলো দিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লেখো। তো দেখো এখানে তোমরা বিভিন্ন জিনিসের নাম লিখবে যেগুলো আমরা ফেলে দেই, এবং সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি সেটির নাম তোমরা এখানে লিখবে, এবং এইখানে লিখতে হবে আমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে পুনরায় কি করতে পারি। তো দেখো এখানে একটি দিয়ে দিয়েছে যে পানির বোতল, এটি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, এবং রান্নাঘরে পুনর্ব্যবহার কিভাবে করতে পারি, ফুলের টব কলম দান হিসেবে তৈরি করতে পারি। এরপরে দেখো আরো রয়েছে কাচের বয়াম। কাচের বয়াম তৈরি কাঁচ দিয়ে, এটি আমরা কি করতে পারি, আচার বা মশলা সংরক্ষণ করতে পারি। এরপরে রয়েছে টিনের ক্যান, এটি কি দিয়ে তৈরি, এটি হলো ধাতু দিয়ে তৈরি, এবং এটিতে আমরা চারা গাছ লাগাতে পারি। এরপরে রয়েছে খবরের কাগজ, এটি কি দিয়ে তৈরি, এটি হলো কাগজ দিয়ে তৈরি, এবং এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেটি হলো ঠোঙা বানিয়ে আমরা এটিকে পুনরায় ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে টুথব্রাশ, এটি কি দিয়ে তৈরি, এটি হলো প্লাস্টিক দিয়ে তৈরি, এবং ব্যবহারের পর ঘরের বিভিন্ন জিনিসপত্র এটি দিয়ে পরিষ্কার করা হয়। এভাবে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসগুলো পুনরায় নতুনভাবে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে বস্তুর অর্থাৎ পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করেই ফেলে দিই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলোর পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারি। তো দেখো ব্যবহার কমানো, ব্যবহার কমানোর ইংলিশ হলো রিডিউস। পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব। মিতব্যয়ী অর্থ কি? মিতব্যয়ী অর্থ আমরা কোনো জিনিস খুব হিসাব করে ব্যবহার করব। যেমন গোসল করা, দাঁত ব্রাশ এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানি অপচয় করব না। রুম থেকে বের হওয়ার সময় রুমের ফ্যান, লাইট ইত্যাদি বন্ধ করে যাব। এমনি ভাবে প্রতি ক্ষেত্রেই আমরা মিতব্যয়ী আচরণ করব। এরপরে রয়েছে পুনরায় ব্যবহার করা, এর অর্থ রিইউজ। আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দেই যা আবার ব্যবহার করা যায়, যেমন পানির বোতল ফেলে না দিয়ে তাতে গাছ বা চারা গাছ লাগানো যায়। মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়, কলম রাখার পাত্র বানানো যায়। এক পাশে ব্যবহৃত কাগজের উল্টা পাশে ছবি আঁকা যায়, পুরানো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করলে বজ্র কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ব্যবহার করা বোতল সংরক্ষণ করে তা কেটে একটি চারা গাছ লাগাতে পারি। এরপরে রয়েছে পুনঃপ্রক্রিয়া অর্থাৎ রিসাইকেল, এটি করার জন্য সংরক্ষণ করা।
এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি, তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপন্ন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। এরপরে রয়েছে জৈব সার তৈরি বা কম্পোস্টিং। রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি, তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা হয়। তো দেখো, আমাদের কিন্তু এই পাঠটি সম্পূর্ণই পড়া শেষ। এরপরে আমরা চলে যাব অনুশীলনীতে। তো দেখো, অনুশীলনীর একেই বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ি, এরপর সঠিক শব্দতে টিক চিহ্ন দেই। দেখো, প্রথমেই বলেছে, তো দেখো কতে বলেছে কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। তো আমরা কিন্তু দেখেছি কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। তো সঠিক উত্তর হবে কঠিন পদার্থ। এরপর খতে বলেছে পানির কঠিন অবস্থা কোনটি। উত্তর হলো বরফ। আমরা কিন্তু দেখেছি পানির অবস্থা কয়টি। পানির অবস্থা কিন্তু তিনটি। কি কি? একটি বরফ, একটি পানি এবং অপরটি জলীয় বাষ্প। তো এর মধ্যে সবচেয়ে কঠিন হলো বরফ। এরপর গতে বলেছে শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে। চিনি মিশ্রিত শরবতকে আমরা তাপ দেব, তখন কিন্তু পানিগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এবং যে চিনি সেটি কিন্তু আমাদের পাত্রে থেকে যাবে। তো আমরা কিন্তু শরবত থেকে চিনি পৃথক করার জন্য তাপ ব্যবহার করব। এরপরে ঘতে বলেছে কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে পরিবেশ ভালো থাকে। এরপরে দেখো, দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করি। তো কতে বলেছে হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশ পরমাণু থাকে। উত্তর হলো দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। এরপরে খতে বলেছে পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে থাকে। আমরা কিন্তু দেখেছি পদার্থের যে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা রয়েছে, সেই অবস্থাতে কিন্তু পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তি খুবই কম থাকে। তো বায়বীয় বা গ্যাসীয় অবস্থাতেই কিন্তু অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে। এরপরে গতে বলেছে পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করি। তো উত্তর হলো আমরা কিন্তু ফিটকিরি ব্যবহার করে থাকি। এরপরে ঘতে বলেছে পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু রয়েছে। উত্তর হলো পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। আমরা কি দেখেছিলাম? আমরা কিন্তু দেখেছিলাম একটি পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। এরপরে দেখো, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে চলে এসেছি। এখানে কতেই বলেছে পানির অবস্থা কয়টি, তাদের নামগুলো কি কি। তো আমরা কিন্তু জানি পানির অবস্থা তিনটি, এগুলো হলো কঠিন, তরল এবং বায়বীয়। এরপর খতে প্রশ্ন করেছে পরমাণু ও অণুর মধ্যে দুইটি পার্থক্য লেখো। তো একটি পার্থক্য হলো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু অণু হলো এক বা একাধিক পরমাণুর সমষ্টি। এবং ২ নম্বর পার্থক্যটি হলো পরমাণু একা থাকতে পারে বা নাও পারে, কিন্তু অণু সবসময় পরমাণু দিয়ে গঠিত এবং পদার্থের বৈশিষ্ট্য প্রকাশ করে। এরপর গতে বলেছে পদার্থের তরল অবস্থার দুইটি বৈশিষ্ট্য লেখো। তো একটি বৈশিষ্ট্য হলো তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তোমরা কিন্তু দেখবে আমরা কোনো তরল পদার্থ বা পানিকে এক পাত্র থেকে আরেক পাত্রে রাখলে যে পাত্রে রাখবো সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করে। তো তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এরপর ২ নম্বর অবস্থা হলো তরল পদার্থ প্রবাহিত হতে পারে এবং পাত্রের আকার ধারণ করে। তো দেখো, এরপরে আমরা কিন্তু চলে এসেছি বর্ণনামূলক প্রশ্ন উত্তরে। এখানে কতেই বলেছে অণুর ধারণায় পদার্থের ৩ অবস্থা ব্যাখ্যা করো। তো অণুর বিন্যাস ও গতির উপর ভিত্তি করে পদার্থের ৩টি অবস্থা দেখা যায়। ১ হলো কঠিন অবস্থা, ২ হলো তরল অবস্থা এবং ৩ হলো বায়বীয় অবস্থা। তো কঠিন পদার্থে অণুগুলো খুব কাছাকাছি এবং সুনির্দিষ্টভাবে সাজানো থাকে। এদের মধ্যে আকর্ষণ বল খুবই বেশি, তাই অণুগুলো নড়াচড়া করতে পারে না। এজন্য কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তরল পদার্থে অণুগুলো কাছাকাছি থাকলেও নির্দিষ্ট বিন্যাসে থাকে না। এদের মধ্যে আকর্ষণ বল কম, তাই অণুগুলো কিছুটা চলাচল করতে পারে। ফলে তরল পদার্থ প্রবাহিত হয় এবং পাত্রের আকার ধারণ করে। বায়বীয় পদার্থে অণুগুলো দূরে দূরে থাকে এবং স্বাধীনভাবে চলাচল করে। আকর্ষণ বল খুব কম থাকে। এজন্য এদের নির্দিষ্ট আকার বা আয়তন নেই এবং পাত্র ভরে ফেলে।
এরপর খ নম্বর প্রশ্ন হলো বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়। তো বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ কমানোর জন্য ১. ব্যবহার কমানো যায়, ২. পুনর্ব্যবহার করা যায়, ৩. পুনঃপ্রক্রিয়াকরণ করা যায়, ৪. কম্পোস্ট তৈরি করা যায় এবং ৫. আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখা যায়। গতে বলেছে চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়। তো চিনির শরবতে ময়লা থাকলে নিম্নলিখিত উপায়ে আলাদা করা যায়। ১. প্রথমে ছাঁকনি বা কাপড় দিয়ে ছেঁকে ময়লা আলাদা করা যায়। ২. এরপর শরবতকে তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়। ৩. শেষে পাত্রে চিনি অবশিষ্ট থাকে। এভাবে মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম পদার্থের গঠন নামক সম্পূর্ণ অধ্যায়টি এবং এই অধ্যায়ে যতগুলো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যারও কিন্তু সমাধান করলাম। এছাড়াও অনুশীলনীতে যে সকল টিকচিহ্ন, শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন ছিল সেই সবগুলোরই কিন্তু উত্তর আমরা এই ক্লাসটির মাধ্যমে দেখে নিলাম। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। তো তোমরা যদি এই ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিয়তই ক্লাস আপলোড করা হচ্ছে। তোমাদের যদি কোনো সাবজেক্টের ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসটি। নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।